জন্মেছে বলতে তোমাকে চাই। তে কাত হয়ে পড়ে আছে, মুখে কাপড় বাঁধা, হাত পা বাঁধা, শরীর হালকা ভেজা, মুখ লাল হয়ে পড়ে আছে। সুগা রাগে ফুঁসতে ফুঁসতে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, তোর মতো পাষণ্ড ছেলে আমি আর দুটো দেখিনি। বলেই সুগা দ্রুত পায়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে। সবাই সুগার দিকে তাকায়। সবার বোঝার বাকি রইল না ওখানে কি হয়েছে। সবাই দৌড়ে ওয়াশরুমের সামনে যায়। জাঙ্কুক দ্রুত পায়ে খাট থেকে নেমে বলে উঠল, সুগা ডোন্ট টাচ, একদম হাত লাগাবি না, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। জাঙ্কুক কথাটা বলার আগেই সুগা থেকে দুহাতে কোলে তুলে নেয়। জাঙ্কুক এসে দেখে দুহাতের মুঠি শক্ত হয়ে আসে তার। মুহূর্তেই যেন চোখ দুটি লাল হয়ে গেল। জাঙ্কুক ভেতরে ঢুকে সুগার কলার চেপে ধরে কিছুটা জোরেই বলল, সাহস হয় কি করে তেকে ছোঁয়ার? ক্যারেক্টারলেস, বউ থাকতে আরেকজনকে স্পর্শ করিস? নিজে তো এক উন্মাদ, এবার মেয়েটাকেও পাগল বানিয়ে দিবি এটাই ভেবে নিয়েছিস নাকি? আমি ভেবেছিলাম রিয়েলি ওর প্রতি তোর আলাদা একটা ফিলিংস আছে, বাট আমি ভুলে গিয়েছিলাম তোর মতো ছেলের মধ্যে ফিলিংস আসাটাই অসম্ভব। আপাতত টাচ করেছি, তোর মতো আঘাত তো দেইনি। হাত সরা আর সামনে থেকে সর। জাঙ্কুক কি করবে এই মুহূর্তে তার জানা নেই। তার থেকে সে যা ইচ্ছে করবে। অন্য কারো তাদের মাঝে আসাটা একদম পছন্দ হলো না। তার উপর এমন ভাবে কোলে তুলে দাঁড়িয়ে আছে এই ছেলে। জাঙ্কুক সুগাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে চারিদিকটা একবার দেখে নিল। দেখি বোঝা যাচ্ছে উল্টো পাল্টা কিছু করবে। জাঙ্কুক একদম উল্টো পাল্টা কিছু করবে না। সুগাকে বাইরে আসতে দাও, মেয়েটার অবস্থা দেখো, পরে তোমরা ঝামেলা করো। মিঙ্গু হা হয়ে তাকিয়ে আছে। হচ্ছেটা কি এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। জাঙ্কুক আকস্মিক স্টিলের শাওয়ারটা শরীরের সবটা শক্তি দিয়ে এক হাতে ভেঙে সুগার মাথায় আঘাত করে বসলো। মিঙ্গু না চাইতেও স্টপ ব্রো বলেই জোরে আওয়াজ করলো। নামজুন বাকরুদ্ধ হয়ে যায়। জিমিন ঘাবড়ে যায়। সুগার মাথা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা বোঝার উপায় নেই, কারণ শাওয়ারটা ভেঙে যাওয়ার কারণে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে রক্তগুলো। সাদা টাইলস গুলো লাল দেখা যাচ্ছে। সুগার ঠাই এখনো দাঁড়িয়ে আছে, ঢলে পড়বে পড়বে অবস্থা। কাতর কণ্ঠে বলতে লাগলো, পাগল হয়ে গিয়েছিস জাঙ্কুক? মাথাটা সত্যিই গেছে তোর? জাঙ্কুক কিছু না বলে তেকে সুগার হাত থেকে নিয়ে নিল। পানিতে ভিজে যাচ্ছে তিনজনই। নামজুন আর সহ্য করতে পারলেন না। জাঙ্কুকের গালে ঠাস ঠাস করে দুগালে চারটে চর বসালো। আমি উন্মাদ দেখেছি, কিন্তু তোমার মতো সজ্ঞানে থাকা এমন উন্মাদ আর দুটো দেখিনি। জাঙ্কুক আবারও হাসি রেখে বলল, আমার বউকে অন্য কেউ কোলে তুলে নিবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? নামজুন জাঙ্কুককে আর কিছু না বলে সুগাকে গিয়ে ধরলো, কারণ তিনি জানেন জাঙ্কুককে কিছু বলাই বৃথা। সুগাকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে এসে জিমিনকে বলল, বৌমা ডাক্তার ডাকো জলদি। মিঙ্গু সুগাকে ধরে বলল, খুব ব্যথা পেয়েছিস তাই না? এত জঘন্য ব্যবহার তোর ভাই করতে পারে আমার জানা ছিল না। জিমিনের চোখ ভেজা। মিঙ্গু বলল, আমি ডাক্তারকে কল দিচ্ছি। ওয়েট, আমার কাছে তো কোনো নাম্বার নেই এখানকার কোনো ডাক্তারের। জিমিন চট জলদি বলল, আমি দিচ্ছি কল বলেই জিমিন রুম থেকে বেরিয়ে গেল। সুগা এখনো স্ট্রং দাঁড়িয়ে, কিন্তু চোখ দুটো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। নামজুনকে কাপা গলায় বলল, বাবা আমি ঠিক আছি, তেকে দেখো তুমি। নামজুন তের কথা মাথায় আসতেই পেছনে ঘুরে তাকালো। আরেক দফা শট খেলো। করছে কি এই ছেলে? সত্যি কি উন্মাদ? জাঙ্কুক নিজের শরীরে থাকা ব্ল্যাক কোটটা তেকে পরিয়ে দিয়েছে। এতক্ষণ পানির নিচে থাকার কারণে তের চোখ দুটো হালকা বাড়ি খাচ্ছে, কিন্তু খুলতে পারছে না পানির কারণে। হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে। করছো কি তুমি? এত কিছুর পরেও মেয়েটাকে পানির নিচ থেকে নিয়ে আসছো না কেন? আর এটা পরানোর কি দরকার ছিল? এমনিতেই তো শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে। নিয়ে এসো ওকে এখানে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তোমাকে আমি আজ ত্যায্যপুত্র করবো জাঙ্কুক, শুনে রাখো। জাঙ্কুক কারো কথায় কান না দিয়ে তের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। তেকে দেখে বুঝতে পারছে জ্ঞান ফিরেছে, তাই তেকে কোল থেকে নামিয়ে দিল। তের শরীর দুর্বল হয়ে আছে, ঠান্ডায় কাঁপছে শরীর। দাঁড় করানোর পর এক হাতে চোখ মুছে তাকালো। সামনে তাকিয়ে নামজুনকে দেখলো। কিছু বলতে যাবে তার আগে পাশে থাকা জাঙ্কুককে দেখে ভয় পেল। হঠাৎ মাথাটা কেমন যেন করছে। তের স্তম্ভিত ফিরে রাতের সবটা মনে পড়ে। উপর থেকে সবেগে পানি পড়ছে জাঙ্কুক আর তের গায়ে। তে ভয়ে ভেবে করে জোরে জোরে কেঁদে দিল। মামুনি ভয় পেও না, আমরা আছি তো। তে কেঁদেই যাচ্ছে। ভাবি আপনি কাঁদবেন না, আপনার কিছু হয়নি, আপনি একদম ঠিক আছেন। সুগা থেকে দেখে স্মিত হাসলো, নিজের কথা ভুলে গেল। নিচ থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে নামজুন বললেন, ডক্টর এসেছে বোধহয়। সুগা তুমি যাও, নিজেকে ঠিক করো আগে, আমি দেখছি এদিকটা। জিমিন এসে কাঁদো
কাঁদো গলায় বলল, আপনি জলদি আসুন, ডক্টর এসেছে। বলেই তের গলার আওয়াজ শুনে সামনে এগিয়ে এসে বলল, তের জ্ঞান ফিরেছে। সুগা কিছু না বলে 2 কদম হেঁটে ঢলে পড়ে যেতে নেয়। জিমিন দেখা মাত্রই ধরে নেয়, আপনার শরীর অনেক দুর্বল, পারবেন না একা যেতে, আমি আসছি। বলেই সুগার ডান হাতে নিচ দিয়ে পিঠের উপর থেকে জড়িয়ে সুগাকে এক হাতে নিজের কাঁধের উপর রেখে ধীর পায়ে হাঁটা ধরে। তে ভয়ে ভেবে করে কেঁদেই চলেছে। নামজুন জাংকুককে ধমকিয়ে বলল, করছোটা কি দাঁড়িয়ে, নাটক দেখছো? তেকে নিয়ে এসো। জাংকুক কোনো কথা না বলে বালতি ভর্তি পানিতে পাশে থাকা স্যাভলন নিয়ে সেটাতে ঢেলে তের শরীরে ঢেলে দিল। ব্রো, হোয়াট আর ইউ ডুইং? কি করছো উন্মাদের মতো? জাংকুক কিছুই বলল না। আমি তো ভিজেই আছি, আর কত শাস্তি দিবেন? রাত থেকে আটকে রেখেছেন অমানুষের মতো। তের কথায় জাংকুক তের দিকে কপাল কুঁচকে তাকায়। তে চুপ হয়ে ভয়ে জড়সড় হয়ে ভাবে, এখন যদি উনি বলে দেন আমি ওনাকে মারতে এসেছিলাম রাতে, তখন কি হবে? ভেবেই ভয়ে 2 কদম পিছিয়ে ঢোক গিলেতে। জাংকুক এই মুহূর্তে খালি গায়ে আছে, শরীরে সবগুলো ক্ষত জায়গা ব্যান্ডেজ করা। জাংকুক আর কিছু না বলে বের হয়ে যায়। ভাবি, ভয় পাবেন না, আপনি আসুন। নামজুন তেকে ধরে বের করে নিয়ে আসে। তের শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে। তে জাংকুককে পেছন ঘুরে একবার দেখে নেয়। ইস, কতটা আঘাত করে ফেলেছে সে। আচ্ছা, উনি কি ব্যথা পান না? তাহলে এত স্ট্রং কেন ওনার শরীর, অথচ সবটা শরীরে জখম। সকাল থেকে জিমিন সুগার পাশে বসে যত্ন নিচ্ছে, খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। ডাক্তার মাথায় ব্যান্ডেজ করে ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছিল। দীর্ঘ ঘুম ভাঙার পর ভারী ভারী লাগছিল শরীর। সকালে কিছু খায়নি বিধায় খাবার এনেছিল। সুগার না খেতে চাইলে জোর করেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। জিমিনের চোখে মুখে হতাশার ছাপ। মিনগু সকালবেলা ডাক্তার যাওয়ার পরে দরকারি কাজে বেরিয়েছিল, এখনো অবধি আসেনি। এখন সময়টা সন্ধ্যা বিকেল বলা যায়। ওদিকে কাজল তের সেবা করে যাচ্ছে। শরীরের তাপমাত্রা ভীষণ রকম চেপে আছে তেকে। একটু পর পর শরীর মুছে দিচ্ছে, আবারও শরীর গরম হচ্ছে। সুগার শরীর গরমে ঘামছে ভীষণ। সেই থেকে শুয়ে থাকতে তার একটুও ভালো লাগছে না। জিমিন একটু পর পর গিয়ে তেকে দেখে আসছে। আসলে বাড়িতে অল্প মানুষ হলে এই ধরনের প্রবলেমে পড়তে হয়। সুগাকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে জিমিন বলল, এখন ভালো লাগছে? আগের থেকে বেটার। আমি একটু গোসলে যাই, আপনি এখানেই থাকবেন, ঠিক আছে? সুগা কপাল কুঁচকে বলল, এই সন্ধ্যায় গোসল? সকালে তো দেখলাম মিঙ্গুর সাথে ভিজছিলি, ওটাতে হয়নি? আরে সকাল থেকে বসে আছি, তাই কেমন যেন অস্বস্তি হচ্ছে। শাওয়ারটা নিলে মনে হয় ভালো লাগবে। জ্বর উঠলে এর দায় কে নিবে? জিমিন এবার কপাল কুঁচকায়। আজব তো, এখানে দায়ের কথা কোথা থেকে আসলো? হ্যাঁ আসলো তো, তা যেখানে থেকেই আসুক, এখন গোসল দেওয়া লাগবে না। আজব তো, আমি গোসল দিলে আপনার সমস্যা কোথায়? সুগা এবার চোখ খুলে তাকিয়ে বলল, কি বললাম শুনিসনি? তর্ক করছিস কেন? চুপচাপ বসে থাক। জিমিন উঠে দাঁড়িয়ে বলল, পারবো না। আপনি না অসুস্থ, তাহলে এমন ঝগড়া কেন করছেন? চুপ করে শুয়ে থাকুন না। অসুস্থ বলে কি কথাও বলবো না? আজব তো, তুই তো আমার সাথে আগে এমন ঝগড়া করতিস না, এখন কেন গ্রামের মহিলাদের মতো উঠে পড়ে লেগেছিস? ভাইয়া, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এমন অপমান দিচ্ছেন কেন? ও গড, ঠিক আছে, যা ইচ্ছা কর, যা তো। মাথাটা ধরিয়ে দিলি মুহূর্তেই। জিমিন এবার ঠান্ডা হয়ে আবার খাটের সাইডে বসে সুগার কপালে হাত রাখলো। সুগা জিমিনের হাত ধরে কপাল কুঁচকে বলল, আমাকে বলে ছুঁয়েছিস? আজব তো, এখানে বলার কি আছে? এই তো বললেন মাথা ব্যথা। বললাম বলেই টিপে দিতে হবে? আমি কি এটা বলেছি? জিমিন হতাশ কণ্ঠে নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, দেব না, হাত ছাড়ুন, আমার শরীর কেমন যেন করছে, গোসল দেব। না ছাড়লে কি করবি? হ্যাঁ, বললাম না এই সন্ধ্যায় আবার গোসলের প্রয়োজন নেই। কখনো তো এমন নিষেধ করেননি, এখন কেন করছেন? আমি তো প্রায় এমন সময় করি, কলেজ থেকে ফিরে প্রথমেই ঘুমোই, পরে তো গোসল দিই। আপনি তো সন্ধ্যায় ফিরে প্রায়ই দেখেন, তবে আজ কেন এত নিষেধাজ্ঞা? আজ আমার ইচ্ছে করছে তাই। একদম চুপচাপ এখানে বসে থাক, নয়তো মার একটাও মাটিতে পড়বে না। ঠিক আছে, করবো না, অন্তত ফ্রেশ হতে দিন। ঠিক আছে, যা। দুপুরে খেয়েছিলি? আপনার জেনে কাজ নেই। তা লাগবে কেন? মিঙ্গুকে বলে বলে খাস, আমাকে বলতে হবে না। বলে হাতটা ছেড়ে দেয়। আজব তো, আমি মিঙ্গু ভাইয়াকে বলে কেন খাবো? একসাথে বৃষ্টিতে ভিজতে পারবি, তাই এটাও বলতে অসুবিধা হবে না, তাই না? জিমিন কপাল কুঁচকে বলে, আপনি কিভাবে দেখেছে? আপনি তো ঘুমোচ্ছিলেন। তা জেনে কি করবি? সামনে থেকে যা। জিমিন আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকলো। প্রায় সন্ধ্যার পর মিঙ্গু এসে
সোজা সুগার কাছে যায়। এখন কেমন আছিস? ভালো। মাথায় ব্যথা হয় না? দেখেই বোঝা যাচ্ছে একটু নাকি বেশি। একটু বিধায় তো এতগুলো রক্ত বের হয়েছে। সুগা কিছু বলল না। তা তোর ভাই এমন উগ্র মেজাজের কেন রে? এগুলো কোন ধরনের পাগলামি? কি থেকে কি হলো যে নিজের ভাইকেও আঘাত করতে বুক কাঁপলো না? তুই বুঝবি না, জাঙ্কুক এমনই একটু উন্মাদ। সুগার দুষ্ট কণ্ঠ। এমন অবস্থায়ও তোর মজা শেষ হয় না, আর এখন এই পাগলা ভাইয়ের পক্ষে কথা বলবি? কিন্তু আগে তো জাঙ্কুক ব্রোর ব্যাপারে অন্য কিছু শুনতাম তোর কাছে। হঠাৎ কি হলো যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও ভাইয়ের পক্ষই নিচ্ছিস? তাও তোর নিজের বউকে ওই ব্যাটা অমন করেছে, এটা দেখার পরেও? সুগা কপাল কুঁচকায়। আমার বউয়ের সাথে আবার জাঙ্কুক কি করলো রে? আজব তো, দেখলি না বাথরুমে কেমন আটকে রেখেছিল হাত পা বেঁধে? যদি এমন ভাবে মরে যেত বেচারি। আমি বোধহয় পাগলা কারোতে আছি, যেদিকে তাকাই সবগুলো পাগল। মানে কি বুঝালি? তে আমার বউ হতে যাবে কেন? আজব, তোর মাথা কি গেছে? আশ্চর্য তো, সারা জীবন তো তেকে বউ সাজাবি কল্পনা করে এলি, বিয়েও হলো, এখন বলছিস তে কেন বউ হতে যাবে? ফাজলামো করিস আমার সাথে? তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে মিঙ্গু। তের সাথে আমার বিয়ে হয়নি। হোয়াট? তাহলে কার সাথে হয়েছে? এই বাড়িতে তো আর কাউকে দেখলাম না আসার পর থেকে। দেখিসনি মানে কি? তুই ঠিক কি বোঝাতে চাইছিস? বুঝিয়ে বলবি? সেম কোশ্চেন। কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। তে যদি বউ না হয় তবে তোর বউ কোথায়? আমি তো দেখিনি আসার পর থেকে। আর সকালে তো তের জন্য পাগল হয়ে গিয়েছিলিস দেখেছিলাম। তাছাড়া তেকে কোলে তুলে নিয়েছিলিস। এসব কি মিথ্যা? আমি কি ভুল দেখলাম? তোর দেখাটা ভুল নয়, ভাবনাটা ভুল। কি বলতে চাচ্ছিস? শোন, আমার জিমিনের সাথে ঘটনাক্রমে বিয়ে হয়েছে, তের সাথে নয়। মিঙ্গু কথাটা শুনে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়, সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বলল, হোয়াট? কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এই বাড়িতে প্রত্যেকটা পাবলিকের কি মাথা এমনই নষ্ট? সুগা আশ্চর্য হয়। হঠাৎ কি হলো তোর? এমন ভাবে চটে গেলি কেন? আমাকেও কি পাগল মনে হয় তোদের কাছে? তোর সাথে জিমিনের বিয়ে হয়েছে মানে কি? হ্যাঁ, মজা পেয়েছিস সবকিছু? আরে এমন ভাবে রিয়েক্ট করছিস কেন? কিসের রিয়েক্টের কথা বলছিস? জিমিনকে তো জান প্রাণ দিয়ে বোন দাবি করতিস, তবে এখন কিভাবে বউ বানালি? আমাকে তোদের কাছে কি মনে হয়, পাগল? যেটা ইচ্ছা সেটা বোঝাবি? সুগা আশ্চর্য হয় মিনগুর এমন রিয়েক্ট দেখে। আগে তো কখনো এমন রিয়েক্ট দেখেনি মিনগুর। আর এই বিয়েতে না হয় আমার প্রবলেম, কিন্তু ও এটা শুনে এমন ভাবে রিয়েক্ট করছে কেন? জিমিন এতক্ষণ তের রুমে ছিল, হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়ে এখানে এসে দেখে মিনগু কোনো বিষয় নিয়ে রেগে আছে। জিমিন রুমে ঢুকে বলল, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এভাবে রিয়েক্ট করছো কেন? সুগা ভাইয়া কিছু বলেছে? তোমরা কি শুরু করেছো? আমাকে কি ফেলনা মনে হয়? এভাবে কেন বলছেন ভাইয়া? কি হয়েছে সেটা বলুন না। তোমার আর সুগার বিয়ে হয়েছে, এটার মানে কি? জিমিন বলো আমায়, এসবের মানেটা কি? কারণবশত হয়ে গেছে, কিন্তু কি হয়েছে সেটা বলুন না। জিমিনের মুখে কথাটা শুনে মিঙ্গু যেন স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। জিমিন সুগাকে বলল, সত্যি করে বলুন তো ভাইয়াকে কি এমন বলেছেন? আমিও সেটাই ভাবছি, কি এমন বললাম? তোকে এমন করছিস কেন? মিঙ্গুর মুখে কথা নেই, বরং চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে কোনো উত্তর না দিয়ে। জিমিন কপাল কুঁচকে সুগাকে বলল, এবার বলুন কি হয়েছে? সুগার মাথায় এতক্ষণে আসলো ব্যাপারটা কি হতে পারে। একটু খেয়াল করতেই উত্তর সুগার জানা হয়ে গেছে। সুগার দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আফসোসের মতো কিছুটা। কি হলো হঠাৎ? বলছেন না কেন? মাথায় ব্যথা হচ্ছে? এখান থেকে যাও। জিমিন উল্টো সুগার পাশে গিয়ে বসে বলল, একটু গার্ডেনে গিয়ে হাঁটা দিন, ভালো লাগবে। সুগা ধমক দিয়ে বলল, কি বলি বুঝিস না? যেতে বললাম না? বউয়ের মতো আচরণ বন্ধ কর, নয়তো চলে যা এ বাড়ি থেকে। একদম বিরক্তিকর সব, যত সব ন্যাকামির জায়গা পাস না। জিমিন সুগার কথা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এটা উনি বলতে পারলেন? সুগা একটু খানিক পর নিজেকে শান্ত করে বলল, দেখ জিমিন। এইটুকু বলতেই জিমিন বলে উঠল, ঠিক আছে আমি দেখছি, বলে রুম ছাড়লো।
কি বলছিস? বাবা জানলে বকা দেবে অনেক। একা একা কখনো যায়নি তো, তার উপরে তুই অসুস্থ। আরে কিছু হবে না, যাবো আর আসবো। তাছাড়া যিশুও তো যাবে, তাই না? স্কুল পালিয়ে যাওয়া একরকম আর বাড়ি থেকে পালিয়ে যাওয়া আরেক রকম। বুঝার চেষ্টা করতে। আর আমি এখন এই বাড়ির বউ। রাখ তো তোর বউ বউ ভাব, যাবি কিনা বল। জিমি না পারতেই বলল ঠিক আছে। আমারও দুদিন ধরে বোর লাগছে, কলেজেও যাওয়া হয় না, সেটার জন্যই তো বললাম। তাছাড়া যিশুকেও তো একটু হেল্প করার দরকার, তাই না? যতই হোক কপালে একটা প্রেম জুটালো, এটা কি আর ডিলেট দেবে? জিমিন হু হু করে হেসে বলল, সেটাই তো, ফ্রেন্ড হয়ে হেল্প না করলে কি করে হবে? চল যাব। আরে এখন না, বিকেলে। বিকেলে তো সুগা ভাইয়া বাসায় থাকবে। অসুস্থতা নিয়েও গিয়েছে বাবার সাথে। বাবা নিশ্চিত জলদি পাঠিয়ে দিবে, তাই না? আরে ভাইয়া কিছু বলবে না। জিমিন কি যেন ভেবে বলল, ঠিক আছে, এখন গিয়ে একটু আমার জন্য স্যুপ বানিয়ে আস যা। আসছে আমার নবাবজাদি। শোন, তোকে ভাইয়া শাস্তি দিয়েছে, এর পিছনেও কারণ আছে। নিশ্চয়ই কারণ ছাড়া ভাইয়া তোকে এমন করবে না, এটা আমার ভালো করেই জানা আছে। সত্যি করে বল, কি করেছিস? তোর চোখে ভয়ের ছাপ, দেখ কিরকম ভয় পাচ্ছিস আমার প্রশ্নে। এখন তো আমি নিশ্চিত বড় কোনো কারণ অবশ্যই আছে। আরে আশ্চর্য, আমি কি করব ওনাকে? উনি তো আমাকে এমনি এমনি শাস্তি দেয়, দেখিস না? 4 বছর আগের কথা ভুলে গেছিস? কোনটা? আরে ভাইয়া আমাকে শুধু শুধু যে মেরেছিল। তোর কথা অনুযায়ী ভাইয়া সব সময় শুধু শুধুই মারে, বাট কারণ ছাড়া কেউ ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে চায় না। তা 4 বছর আগেও কি ভাইয়া আমায় ভালোবাসতো? যদি তাই হয় তাহলে আমায় পুরো শরীরে ব্লেড দিয়ে আঁকতে পারতো কি? জিমিন আশ্চর্য হয়ে বলল, হোয়াট? কি বলছিস? ভাইয়া ব্লেড দিয়ে কেন আঁকতে যাবে তোকে? সেটাই হয়েছে। যাকে বাদ দে, আমার উঠতে ভালো লাগছে না। এনে দে না বনু প্লিজ। সরি ভাবি, এনে দাও না প্লিজ। লক্ষ্মী ভাবি। জিমিন কপাল কুঁচকে বলল, আমি তোর কোন ভাইয়ের বউ রে? অমনি ভাবি ভাবি করছিস কেন? তে হু হু করে হেসে বলল, সিঙ্গেল সাজা বাদ দে, আগের ডায়লগ গুলো এখন চেঞ্জ কর, বুঝলি? জিমিন এখন বুঝলো তে কি বুঝালো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কবুল বলে একটা সাইন করলেই বিয়ে হয়ে যায়, অথচ এটার দায়িত্ব যে কতটা অনেকে বুঝে না। কেন রে এমন স্যাড অ্যাঙ্গেল দিচ্ছিস কেন? মনে হলো আহা ভাইয়া স্বামীর দায়িত্ব পালন করে না? ভালোবেসে বিয়ে করেছিস। আহ কি দৃশ্য ছিল বিয়ের দিনের। কত সাহসী ভাই আমার, বিয়ের আসর থেকে বউ নিয়ে এসেছে বলে মুচকি হাসলো তে। না রে তে, সত্যি বলতে যেমন ভাবিস এমন না। যদি এমন হতো তোকে তো আগেই বলতাম, তাই না? কি বোঝাতে চাইছিস বলতো? সত্যি বলতে বিয়েটা বাধ্য হয়ে করেছে সুগা ভাইয়া। দেখলি না সেদিন তো জাঙ্কুক ভাইয়া বিষয়টা পরিষ্কার করলো। কাই আর সুগা ভাইয়ার মাঝে এমন কিছু লুকানো ছিল যেটা আমরা জানি না। কাই ভাইয়া তোকে পাওয়ার জন্য কতটা নিচে নেমেছে দেখলি না? কারণে ভাইয়া একজনকে ভালোবাসতে বলেও আমাদেরকে ছবি দেখাতো না। এখন বুঝলাম তোর ছবি ছিল, এটা বুঝলাম, কিন্তু এটা বল বাধ্য হয়ে করেছে মানে কি? যে আমি এই বিষয়টা কিন্তু বুঝিনি সেদিনও। তাই ভাইয়া কোনো একটা বিষয় নিয়ে বাধ্য করেছে আমাকে বিয়ে করতে, তাই উনি করেছে। ও কিন্তু তুই তো ভালোবাসিস, তাই না? একতরফা ভালোবাসা যায়, সেটা আদায় করা যায় না। কখনো উনি আমায় এমন চোখে দেখেননি। এতদিন বলিসনি কেন? ভেবেছি উনি ধীরে ধীরে মানিয়ে নিবেন, কিন্তু কাল বুঝলাম উনি কখনো আমায় মেনে নিবেন না। ভাবছি আমিও চলে যাব এই বাড়ি থেকে। থেকে কি লাভ বল? এর ভীষণ রাগ হচ্ছে সুগার ওপর। পাগলের মতো কি বলিস? হ্যাঁ, শুধু কি সুগা ভাইয়া আছে, আমি কেউ না? জিমিন হেসে বলল, তুই আমার ফ্রেন্ড আগে থেকেই, কিন্তু আমার এ বাড়িতে থাকার একমাত্র কারণ আমি বউ এই বাড়ির। কিন্তু ভাইয়া আমায় বলেছে আমাকে নাকি ওনার বিরক্ত লাগে, এই বাড়ি থেকে চলে যেতাম। তা এখন কার জন্য থাকবো বলতো? যদিও আমার ফিলিংটা এতটাও গভীর না ওনার প্রতি, তবু এখন তো হাজবেন্ড থেকে যদি কিছু আশা না করতে পারি, কার কাছে আশা করব? আর শোন, বাবাকে এসব কিছু বলবি না, ঠিক আছে? আমি তো ভেবেই নিয়েছিলাম আজকেই বাবাকে বলে দিব, না হলে ভাইয়া এমন করতেই থাকবে।
যদি সত্যি কিছু বলিস তাহলে কিন্তু ফ্রেন্ডশিপ ভেঙে দিব, বলে দিলাম। এমন করছিস কেন? কেউ কাউকে ইচ্ছে করে বিয়ে করে আবার চলেও যেতে বলে, এটা কোন ধরনের? আমি তো সুগা ভাইয়াকে ভালো ভেবেছিলাম। চুপ করবি তুই? সুগা ভাইয়া আগেও ভালো ছিল, এখনো ভালো। তুই ভুলতে পারিস, আমি ভুলিনি। ভাইয়া তোকে ভালোবাসতো, হয়তো এখনো বাসে, কিন্তু জাঙ্কুক ভাইয়ার ভালোবাসাকে মারতে চায় না, তোকেও খুশি দেখতে চায়, তাই মানিয়ে চলছে। ভালোবাসা ভুলে যাওয়া এতটা সোজা না, বুঝলি? আচ্ছা আমি বলবো না, এখন এসব শুনতে ভালো লাগছে না। আমি এখন আবার ঘুমাবো, দুপুরে ডেকে দিস। ঠিক আছে বলে জিমিন রুম ছাড়ে। ভাবছে সুগা এটা কিভাবে করতে পারে, শুধু শুধু জিমিনকে কষ্ট দিচ্ছে। তার চেয়ে চলে যাওয়া ভালো। জাঙ্কুক ভাইয়া যদি আমাকে এসব বলে আমিও তো কষ্ট পাবো, তাই না? পরক্ষণেই আবার ভাবে এত লাগবে না, আমি কেন কষ্ট পাবো ওনার জন্য? তাছাড়া এখন তো ক্লিয়ার যে উনি ওই মেয়েটার সাথে ভালো আছেন। কাল তো দেখলাম কিভাবে বেডরুমেও ঢুকতে দিয়েছিল মেয়েটাকে। আর যাই হোক, উনি আমায় ভালোবাসে ভেবে ভুল আর করব না। আর মাফিয়া গ্যাংস্টাররা তো এমন, আমার মতো হাজার হাজার মেয়ের সাথে থাকে, তারপর মেয়েটাকে ফেলে চলে যায়। আর উনি তো সবার ঊর্ধ্বে, আমাকে ভালোবাসতে যাবেন কেন? আমার বুঝতে ভুল হয়েছে, আমি নিজেই ভেবে নিয়েছিলাম আমায় ভালোবাসে। না হলে হঠাৎ করে এসেই কেউ ভালোবাসার দাবি করে নাকি? মানুষ ভালোবাসে, আস্তে ধীরে প্রেমে পড়ে, সময় কাটায়, তারপর দেখতে দেখতে প্রকাশ করে। আর ওনার সাথে তো আমার বড় হওয়ার পর অমন কোনো মুহূর্ত মনে নেই, উল্টো আমাকে মারার প্রতিটা মুহূর্ত আমার শরীরে প্রমাণ আছে।